দেখছেন এটিএন নিউজ। ডিফেন্ডার হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে রাজধানী ঢাকায় ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এমন অভিযোগ এখন শুধু সাধারণ মানুষের নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপরাধীদের হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি বিকাশ এজেন্ট লুটের ঘটনায় থানার ওসিও একজন এসআই আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। গোয়েন্দা সংস্থার তথ্যে শত শত ঝুঁকিপূর্ণ স্পট ও সহস্রাধিক সক্রিয় ছিনতাইকারীর উপস্থিতির তথ্য থাকলেও বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতির পরেও কেন থামছে না অপরাধ? কেন ভুক্তভোগীরা মামলা করতে অনাগ্রহী? আর কেন বারবার আইনের ফাঁক গলে ফিরে আসছে অপরাধীরা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে এই আয়োজন ঢাকায় বাড়ছে ছিনতাই। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে জামিউল আহসান শিপু, সিনিয়র রিপোর্টার, দৈনিক ইত্তেফাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমরা শুরুতেই রাজধানীতে একটা অপরাধের চিত্র আমাদের দর্শক থেকে বলছিলাম। একদম শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও বাস্তবে কেন ছিনতাই কমছে না, এবং সেই সাথে গোয়েন্দা তথ্যের ঝুঁকিপূর্ণ স্পট শনাক্ত থাকার পরেও অপরাধ প্রতিরোধে ঘাটতিটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকায় এই ছিনতাইয়ের ঘটনাটি কিন্তু আজকে নতুন না। ছিনতাই ঢাকায় একটা ক্যাপিটালে ছিনতাই হবেই, কিন্তু আপনি ছিনতাইটাকে মানে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই নিয়ন্ত্রণের রেখাটা অনেক আগেই অতিক্রম করে গেছে। আপনি যদি বিগত 1.5 বছর আগে বা 2 বছর আগের যদি একটা ঘটনা শোনেন, যে হঠাৎ করেই রাজধানীর যে ধানমন্ডির পেছনের অংশটা যেটি রয়েছে মোহাম্মদপুর থানা এবং হাজারীবাগ থানা, আদাবর, এই সাইডটাতে একটা চাপাতি বাহিনী গঠন হলো। এই 20 বছর, 22 বছর, 24 বছর, 25 বছরের ছেলেরা দিনে দুপুরে চাপাতি নিয়ে রাস্তায় নেমে পড়লো এবং চাপাতি নিয়ে প্রকাশ্যে কিন্তু তারা যুদ্ধ করছে। বাড়িতে বাড়িতে যুদ্ধ হচ্ছে, ওকে কোপাচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এই চাপাতি বাহিনীটাই রাস্তাঘাটে রিকশার যাত্রীদেরকে চাপাতি দিয়ে দেখলো যে চাপাতি দিয়ে ধরলেই মোবাইল পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে। এই চাপাতি বাহিনীটাই কিন্তু এই মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগের বা বসিলা এই অংশটা তারা কিন্তু ক্রমান্বয়ে একটা ক্যান্সারের রূপ ধারণ করলো এবং এমন একটা পর্যায়ে চলে গেল যে আসলে ওই সময়ে পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে কিছু ছিল না। পুলিশ যখন এটা নিয়ে গবেষণা করা শুরু করলো, পুলিশের সেই সময়তে এই 1-1.5 বছর আগে একটু ভঙ্গুর অবস্থা ছিল, পুলিশের সব চেন অফ কমান্ডে একটু ব্যত্যয় ঘটছিল। তারা যখন গবেষণা করে দেখলো যে এই 20, 22, 24, 25 বছরের ছেলেরা কারা, এটা তখন 5 থেকে 6 বছর পেছনে আপনাকে যেতে হবে। যে 2017, 18, 20 সালের দিকে আমরা প্রায় গণমাধ্যমে কিন্তু রিপোর্ট হতো কিশোর গ্যাং। এই কিশোর গ্যাংয়ের যারা 18, 19 টিনেজার, যারা স্কুল কলেজগামী স্টুডেন্টরা বা পাড়া মহল্লায় কিশোর গ্যাং যে গ্রুপ, এই কিশোর গ্যাং গ্রুপ থেকেই কিন্তু আজকের এই চাপাতি বাহিনী, এই 22 বছর, 24 বছর, 26 বছর, এরাই কিন্তু এই কিশোর গ্যাং গ্রুপের, এদের বয়স বেড়ে গেছে, এদের কিন্তু অপরাধ থেকে আমরা লাগাম টেনে ধরতে পারি নাই। তার ফলশ্রুতিতে কিন্তু বিগত ধরেন 4-5 মাস ধরেই এই এরিয়াটার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থা। পুলিশ কোনটাকে প্রোটেক্ট দিতে পারছে? ধরেন আপনি ঈদে বাড়ি গিয়েছেন, বাড়ি থেকে আপনি এসেছেন, বাসার সামনেই বেলা 2টার দিকে আপনি ছিনতাইকারীর কবলে পড়ে গেছেন। চাপাতি বাহিনী এসে 2 দিক থেকে ধরে আপনার মোবাইল, মানি ব্যাগ, এমনকি আপনার বাড়ির যে লাগেজ সেটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। পুলিশের কাছে কিন্তু এই চাপাতি বাহিনী বা কারা কিভাবে ছিনতাই করছে, তারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, এটার কিন্তু সঠিক পরিসংখ্যান পুলিশের কাছে নাই। পুলিশ কখন প্রোটেক্ট দিচ্ছে? যখন ওই বাড়ির আশেপাশে যে সিসি ক্যামেরা অনেক বাড়িতে, বাড়ির সামনে রাস্তায় সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরার ফুটেজটা যখন পুলিশের কাছে যাচ্ছে, তখন সে ভিডিও ফুটেজ করে এনআইডি চেক করে তারপরে সে অপরাধীকে শনাক্ত করছে।
তার মানে এই অপরাধীটা যে আগে অপরাধের সঙ্গে জড়িত ছিল সেই তথ্যটা আমাদের পুলিশ বাহিনীর কাছে সঠিকভাবে নেই। আচ্ছা, আপনি যেহেতু পুলিশের কথা বলছিলেন, আমাদের কিন্তু যারা অভিযোগকারী আছেন তাদের একটা অভিযোগ আছে যে পুলিশের সদস্যরাও কিন্তু এর থেকে আসলে নিস্তার পাচ্ছে না। এবং কিছুদিন আগেও আমরা একটা পুলিশ সদস্যকে বলতে দেখেছি যে আমরা সন্ত্রাসী ধরছি বা চুরি ছিনতাইকারী যারা আছে তাদেরকে ধরছি, কিন্তু আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যাচ্ছে কিভাবে সেটা তারাও জানে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমরা যেরকম মানে মার্ডার কেস বাদে আমরা গণমাধ্যমে যারা অপরাধ বিভাগে যারা কাজ করি, যেটা চুরি, ছিনতাই, মলমপাটি, এই যে ঢাকা শহরের যে ভ্রাম্যমান ভাসমান যে অপরাধগুলি, এই অপরাধে যদি কেউ জড়িয়ে পড়ে এবং পুলিশ যদি তাকে ধরে, পুলিশ বা র্যাব ধরার পরে তাকে আইনের কাছে দিল, মামলা হলো, মামলার থেকে বিচার প্রার্থীর একটা চলমান প্রক্রিয়া, এটা অনেক সময় লাগে। অনেক ক্ষেত্রে মামলা যিনি করেন তিনি আর আদালতে খোঁজ খবর নেন না। ফলে যিনি আসামি তিনি কিন্তু মানে ওই ফাঁক এখানেই, বাদী খোঁজ নেয় না। এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে এইসব ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী কেউ দিতে যায় না। ধরেন আমার বাসার সামনেই একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো, পুলিশ আসলো, পুলিশও কিন্তু অসহায়। আমাকে যদি বলে যে আপনি একটু সাক্ষী দেন, এই কাগজে একটু স্বাক্ষর করেন, বা আমি ছিনতাইয়ের শিকার হলাম, আমি থানায় গিয়ে যখন কমপ্লেন করব তখন আমার কাছে ফর দ্য ফার্স্ট টাইম প্রত্যক্ষদর্শী মানে সাক্ষীর যদি জবানবন্দি না হয় তাহলে কিন্তু কোর্ট আপনাকে কোনো মানে অভিযুক্ত বা আসামির কোনো রায় দিতে পারবে না। সেই সাক্ষীও কেন অনেকে হতে চায় না? সেটাও কি নিরাপত্তার অভাবে? নিরাপত্তার অভাবে। আরেকটা বিষয় হলো আইনের অনেক হ্যাসেল আছে। যেমন সাক্ষী দিতে গেলে কি করতে হবে, পুলিশ আপনাকে ডাকবে, আমি কিন্তু বিনা পয়সায় মানে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি সাক্ষী দিতে যাব, কিন্তু সাক্ষীটা কিরকম, আমাকে থানায় যেতে হচ্ছে অথবা কোর্টে একটা নির্দিষ্ট ডেটে আমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে আমাকে জবানবন্দি দিতে হবে। এর জন্য তো আমাকে কেউ পে করবে না, কোনো টাকা পয়সা বা অর্থ কেউ দেবে না, সাক্ষীর কোনো টাকা পয়সা নেই। তাহলে আমি কেন এই সময় খরচ করে আমি কোর্টে গিয়ে একটা অপরাধীর বিষয়ে যে ভিকটিম হয়েছে তার পক্ষ নিয়ে আমি কেন সাক্ষী দিতে যাব? এখানে একটা বিষয়। আর ঢাকা শহরে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে কে কি হচ্ছে। যেমন আমরা অনেক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেছি যে এই যে চাপাতি বাহিনী বা আদাবর বা মোহাম্মদপুরে যে ঘটনাগুলি ঘটছে, তারা কিন্তু দিনের বেলাতেই একটা ব্যাটারি চালিত রিক্সা বা সিএনজিকে ঠেকিয়ে কিন্তু ছিনতাই করছে বাসার সামনে। পাশেই কিন্তু লোকজন রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে, সবাই কিন্তু তাকিয়ে দেখছে, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। কারণ কি, আমাদের এই ক্যাপিটালে বন্ডিংটা নেই, আমরা কেউ কাউকে চিনি না। তাহলে এই জায়গা থেকে ওই ছিনতাইকারীকে ধরার জন্যে এই পুলিশই কি যথেষ্ট? পুলিশের পক্ষে কি সম্ভব? কারণ আমাদের এই 2 কোটি শহরে, 2 কোটি জনসংখ্যার এই শহরে আমাদের পুলিশ আছে মাত্র, এই ঢাকা মেট্রোপলিটন পুলিশে 33,000। 33,000-এর মধ্যে কতজন ডিউটি করে? সবাই তো আর ডিউটি করবে না। তাহলে 10,000 অ্যাট এ টাইম আপনি 7 থেকে 10,000 লোককে দিয়ে এই 2 কোটি মানুষের ডিউটি করাচ্ছেন। তাহলে যারা আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী বা পাড়া মহল্লায় আমরা যারা আছি, আমাদের সচেতনতাটা দরকার। সচেতনতা ছাড়া প্লাস আমি সচেতনতা করে আমি কোনো ছিনতাইকারী প্রোটেকশন দিলাম, মানে ছিনতাই থেকে আমি রোধ করলাম বা ছিনতাইকারীকে ধাওয়া করলাম, একজনের জিনিস উদ্ধার করলাম, কিন্তু পুলিশেরও উচিত হবে যে যিনি এই কাজটা করেছে তাকে উৎসাহিত করা, যিনি সাক্ষী দিবেন তাকে উৎসাহিত করা। কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে পুলিশও এই সাক্ষী বা যারা এইসব কাজ করে তারা আসামির পক্ষ নিয়ে পুলিশ নিরুৎসাহিত করে বা এমন কিছু আইনের ফাঁকফোকর দেখায়। যেমন ধরেন আপনার মোবাইল একটা ছিনতাই হয়ে গেছে, চিন্তাই কিন্তু আপনার ধরেন আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, আপনারা ফ্যামিলি রিক্সায় যাচ্ছে, রাস্তার পাশ থেকে টানাপাটি বা মোবাইল যে টানাপাটি তারা এসে ছুরি দেখালো, আপনার কাছে মোবাইলটা নিয়ে গেল। এখন আপনি থানায় যাবেন, ধরেন আপনি যে থানায় গেলেন, সংশ্লিষ্ট থানায় গেলেন, যে আপনার তো ছিনতাই হয়েছে, তাহলে ছিনতাইয়ের আপনি যখন মামলা করবেন, আপনি যে ছিনতাই করেছে তার তো আপনি নাম জানেন না, তাহলে আপনার সাক্ষী লাগবে। সাক্ষী কে? আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু অভিযোগ আছে যে পুলিশের কাছে ওই নির্দিষ্ট এলাকার কিছু তথ্য আছে। ঢাকা শহরে যত মোবাইল ছিনতাই হয় তার 99% সব জিডি হয় হারিয়ে যাওয়া।
মোবাইল হারিয়ে গেছে। আচ্ছা, আমরা এ নিয়ে আরো কথা বলবো এবং আপনি যেটা বলছেন আসলে পুলিশের কাছে তথ্য অনেক সময় থাকে না এবং যারা অপরাধ করছেন তাদের তথ্যও থাকে না, কিন্তু যারা ভুক্তভোগী তাদের আসলে অভিযোগ আছে এবং অনেক কথাই শোনা যায় যে পুলিশের সঙ্গে এই যে ছিনতাইকারী চক্রের একটা যোগসাজশও আছে। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম ঢাকায় ছিনতাই বাড়ছে এ নিয়ে। আমাদের সঙ্গে আছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিল আহসান শিপু। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও কথা বলছিলাম। এখন যদি আপনার কাছে জানতে চাই যে অনেক ভুক্তভোগী আছেন যারা কোনো একটা ছিনতাই হওয়ার পর যখন তারা থানায় যান এবং সেখানে তারা পর্যাপ্ত সহযোগিতা পান না, তারা অভিযোগ করেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে জড়িত আছে কিনা। এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। এই অভিযোগটা আমরা যারা অপরাধ বিভাগে যারা রিপোর্টিং করি তাদের কাছে মাঝে মাঝে এই অভিযোগটা পড়ে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটি থানায় একটি করে সিভিল টিম আছে। সিভিল টিমের কাজ হলো রাত্রিবেলা তারা টহল ডিউটি করে আর কি। তো সিভিল টিমের যখন টহল ডিউটিটা করে তখন তার প্রধান তথ্যের এলাকার ইনফরমেশনের প্রথম তার যেটা দরকার সেটা হলো সোর্স। এই সোর্সটাই কিন্তু অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে তো ইনফরমেশন পায় না, পুলিশ নেয় কার কাছ থেকে? সোর্সের কাছ থেকে। এখন সোর্সের ক্যাটাগরি কি? একটা হকার হতে পারে, একটা ভাসমান একটা ব্যক্তি হতে পারে, তার কাছে তথ্য থাকতে পারে, পুলিশ তাকে টাকা দিয়ে তথ্য নিচ্ছে, কিন্তু ওই সোর্সের সঙ্গেই আবার অপরাধী চক্রের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ আছে। ফলে কিন্তু তথ্যগুলি কিন্তু পুলিশ ওই অপরাধীর তথ্য জানলেও অপরাধী আবার বুঝতে পারছে যে আমার তথ্য পুলিশ জেনে গেছে। এটা কিন্তু একটা বড় বিষয়। আর একটা বিষয় হলো যে দুষ্ট চক্রের সব জায়গাতেই দুষ্ট চক্রের রয়েছে। পুলিশের মধ্যেও যেমন ভালো পুলিশ অফিসার আছে, আবার খারাপ পুলিশ অফিসারও আছে। এখন আপনি আইনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা ওই পুলিশের উপরই বর্তায়। যেমন কোনো পুলিশ অফিসার বা পুলিশ সদস্য যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং তাকে যদি আটক করা হয়, পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু বলা হয় যে কারো ব্যক্তির অপরাধের দায় পুলিশ বিভাগ নেবে না, এটা সবসময় বলে থাকে। তো আমার কথা হলো যে অপরাধীকে ধরতে গিয়ে যদি পুলিশই যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তো এই যে আদাবরের যে ঘটনাটি ঘটলো, দেখেন পুলিশ কতটা অসহায়। এই চাপাতি বাহিনী পুলিশের উপরে, এই যে একটা থানার ওসি যে ওই থানা এরিয়ার সে কিন্তু অফিসার, আইন শৃঙ্খলার মূল সে দায়িত্বে নিযুক্ত, তার উপরে চাপাতি বাহিনী কিভাবে ছিনতাইকারী আক্রমণ করে। এবং পরবর্তীতে পুলিশ কিন্তু ঠিকই কাজ করছে। পুলিশ কিন্তু একদিন মানে টানা অভিযান করে মিরপুর থেকে, আদাবর থেকে, মোহাম্মদপুর থেকে এই যে এই গ্রুপের যে নেতা, ছিনতাইকারী যে নেতা এলেক্স বাবু সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। তার মানে এটাও আমরা আশাবাদী যে একটা অপরাধের ঘটনা ঘটলে পুলিশ সেটা ডিটেকশন করতে পারে এবং অপরাধীকে ধরতেও পারে। কিন্তু এই যে আমরা এটা আর খোঁজ রাখি না, এই যে 6 জনকে ধরা হলো, পরবর্তীতে আইনের ফাঁক ফোকর গলিয়ে কিন্তু 3 মাস 4 মাস পরে কিন্তু এরা আবার বের হয়ে আসবে, এরা আবার ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়বে। তো আমার মনে হয় এই ঢাকা শহরে যে আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডির পেছনের অংশ, হাজারীবাগ বা বসিলা বা মিরপুর যে 60 ফিট রোড, যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি নিয়ে কিন্তু গত 1-1.5 বছর ধরে আলোচনা চলছে যে আমরা সামাজিকভাবে কতটা বন্ডিং করতে পারি এবং সচেতনতা বাড়াতে পারি। কারণ সচেতনতা বাড়া ছাড়া এটার ইয়া নাই। আর ওভারঅল যে ঢাকা শহরের যে পিকচার, ছিনতাই বেড়েছে, অনেক বেড়েছে। এবং ছিনতাইয়ের ধরেন আমি যে আপনার সঙ্গে কথা বলছি, এই 1-2 মিনিটের মধ্যে কিন্তু অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এবং যারা ছিনতাইয়ের শিকার হচ্ছে তারা কিন্তু থানায় গিয়ে ছিনতাইয়ের মামলা করতে পারে না, করে কি জিডি করে, নিখোঁজ, হারিয়ে যাওয়া, যে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে। এবং এই মোবাইল উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু, কারণ ছিনতাইকারীর প্রধান টার্গেট থাকে তার অ্যান্ড্রয়েড সেট মোবাইল, ওটা দামি জিনিস। একটা লোকের কাছে 5,000 টাকা নাও থাকতে পারে, কিন্তু একটা মোবাইল আছে, ও কিন্তু টার্গেট করে আগেই মোবাইলটা কেড়ে নেয়। তাহলে
পুলিশ যদি সঠিকভাবে সাধারণ মানুষের এই মোবাইল যে ছিনতাই হচ্ছে এটা যদি সঠিকভাবে তদন্ত করে আইএমই নম্বর কল সব চেক ব্যাক করে মোবাইলগুলি যদি উদ্ধার করে তাহলে কিন্তু ছিনতাইয়ের ঘটনাটা ছিনতাইকারীর ওই টার্গেট যে মোবাইল যখন পুলিশ উদ্ধার করতেছে তখন কিন্তু আর কেউ আর এই ছিনতাই করা মোবাইল কিনতে যাবে না। আচ্ছা, আমরা মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকার কথা বলছিলাম, এটাই আসলে বারবার দেখা যাচ্ছে অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হচ্ছে। তো এই এলাকার যে আসলে অপরাধ যারা নিয়ন্ত্রণ করেন তাদের আসলে ক্ষমতাটা কতটুকু, যেখানে তাদের এই কবছর তাদের নিয়ন্ত্রণই করা যাচ্ছে না? এবং আরও একটু যদি আপনার সঙ্গে এই কথার সঙ্গে আমি যুক্ত করি যে বর্তমান পরিস্থিতি কি সাময়িক অপরাধ প্রবণতা বলা যায়, নাকি এটি গভীরতর সামাজিক বা প্রশাসনের একটা সংকটেরও ইঙ্গিত বলে আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানে যে আমাদের ক্যাপিটালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে সবচেয়ে যেটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে ছিনতাই। এই ছিনতাইটা যদি আপনি মানুষ একটা ক্যাপিটালে 2 কোটি মানুষের শহরে খুনোখুনি হবেই, কিন্তু ছিনতাইটা কিন্তু একেবারে মানে আপনার হঠাৎ করে চোখের সামনে আপনার ছুরি ধরে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলে ওই ব্যক্তি কিন্তু ট্রমাটাইজ হয়ে যায়। সুতরাং আমার মনে হয় ছিনতাইয়ের ঘটনাটা অনেক বেড়ে গেছে এবং প্লাস ছিনতাইয়ের এই যে ঘটনাগুলি বাড়ছে সেখান থেকে কিন্তু অভিযোগের সংখ্যা অনেক কম। পুলিশ কিন্তু সবসময় বলে আসবে যে আমরা 16টি অভিযোগ পেয়েছি, 20টি অভিযোগ পেয়েছি, কিন্তু ছিনতাই কিন্তু দিনে কিন্তু 50 থেকে 100টার নিচে ছিনতাই হয় না। আচ্ছা, আমরা যদি এখন নজরদারির কথা আপনার কাছে আসে এবং সেখানে প্রযুক্তির যে ব্যবহার, এই যে প্রযুক্তি নির্ভর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার কার্যকারিতাটা আসলে কতটুকু? এটা হলো পুলিশ তো সেন্ট্রালি কোনো সিসি ক্যামেরা কোনো তারা স্থাপন করেনি। এটা যার যার বাড়িতে, বাড়ির গেটের সামনে, দোকানের সামনে, দোকানের আশেপাশে, মোড়ের আশেপাশে এই সব সিসি ক্যামেরা মানে স্থাপন করা আছে। এটা কিন্তু একটা আশার কথা যে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু আগে গিয়ে ওই ঘটনাস্থলে আশেপাশে সিসি ক্যামেরা চেক করতেছে। মানে ওই বাসাতেও না থাকলেও পাশের যে 2টা বাড়ি পরে যদি সিসি ক্যামেরা থাকে তাহলে কিন্তু যিনি অপরাধের ঘটনা ঘটিয়েছে বা ছিনতাইকারী তাকে কিন্তু শনাক্ত করতে পারে। এই ক্ষেত্রে পুলিশের আমার মনে হয় তার কাছে যদি ভিডিও ফুটেজ আসে পুলিশের কাছে তাহলে কিন্তু পুলিশের আন্তরিকতার কোনো অভাব নাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ভিডিও ফুটেজ যদি না পান, সিসি ক্যামেরার ফুটেজ যদি না পান, তাহলে এদেরকে খুঁজে পাওয়া, এই ছিনতাইকারীকে খুঁজে পাওয়া বা শনাক্ত করা পুলিশের পক্ষে খুবই কষ্টকর। কারণ প্রযুক্তিটা ডে বাই ডে চেঞ্জ হয়ে গেছে। এখন সব ভার্চুয়াল প্রযুক্তি, মানে ডিজিটাল প্রযুক্তি। এখন আর ওই একটা পাড়ায় যদি ছিনতাই হয় পুলিশ কিন্তু ঠিকমতো জানে না যে কে ছিনতাইটা ঘটিয়েছে, অনেক ক্ষেত্রে জানে না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের যে রাজধানীতে জনসংখ্যা বা অপরাধের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা আসলে কম। সেক্ষেত্রে যদি আমরা বলি যে নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিক এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় আরো কিভাবে বাড়ানো যায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ালে কি এই অপরাধগুলো কমবে কিনা? আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়াতেও হবে এবং এর পাশাপাশি তাদেরকে লজিস্টিক সাপোর্টটা দিতে হবে আপনাকে। জনবল বাড়ালেই তো আর হবে না, জনবলের পাশাপাশি তাকে লজিস্টিক সাপোর্টটা দিতে হবে। এবং এর সঙ্গে যে আমাদের যে লোকাল যে প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রশাসন আছে, ধরেন ওয়ার্ড কাউন্সিলর বা আদার যারা রাজনৈতিক নেতা, তাদের একটা যোগাযোগ, একটা সমন্বিত কর্মসূচি থাকতে হবে। তবেই আপনার এই আইন শৃঙ্খলাটা, বিশেষ করে এই চুরি, ডাকাতি, ছিনতাই, এই কয়েকটা আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। কিছুদিন আগে, বছর 4-5 আগেও যখন কিশোর গ্যাংয়ের উৎপাত হয় তখন কিন্তু আমরাই পুলিশের কাছ থেকে তথ্য পেয়েছিলাম যে এই কিশোর গ্যাংদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায় যারা রাজনৈতিক ক্ষমতাসীন, যারা রাজনৈতিক নেতা আছে, তারাই কিন্তু প্যাট্রোনাইজ করে। আমি সেটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম। প্যাট্রোনাইজ করে, তাহলে তারা যখন একটা কিশোর বয়সের ছেলেরা যখন একটা পলিটিক্যাল শেল্টার যখন পায়, বড় ভাইয়ের সাপোর্ট পায়, তার কিন্তু বুকটা অনেক বড় হয়ে যায়। সে কিন্তু অপরাধ থেকে কিন্তু ভালো জায়গায় আসতে চায় না, সে আরও সামনে আগাতে চায়, কারণ তার সাপোর্টকে বড় ভাই, এলাকার বড় ভাই, রাজনৈতিক বড় ভাই। তো এই জায়গাটা থেকেও আপনাকে কিন্তু বের হয়ে আসতে হবে। এই রাজনৈতিক নেতাদের লোকাল যে কিশোর বা যুবক, তরুণ, এদের সঙ্গে যে সংশ্লিষ্টতা, তাদেরকে ব্যবহার করা, এখান থেকে বের না হতে পারলে
পুলিশও কিন্তু ওই অপরাধীকে ধরার সাহস পাবে সেটা না। আসলে তাদের সদিচ্ছার উপরে নির্ভর করে। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বিশেষভাবে শুনি যে বিশেষ অভিযানের কথা। আমরা গত কয়েক বছরেও দেখেছি, গত কয়েক মাসেও দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমরা দেখেছি। কিন্তু এখন যে নতুন সরকার এসেছে, এখনো যদি বিশেষ অভিযান যদি চলমান থাকে, তবে অপরাধের হার কেন কমে না আসলে? সবই বললাম যে একটা জনবলের তো ঘাটতি আছে, পুলিশের লজিস্টিক সাপোর্টের ঘাটতি আছে, আর একটা সচেতনতার, আমাদের টোটাল একটা সচেতনতার অভাব আমরা আছে। কিন্তু এর সাথে পুলিশ অভিযানের সাথে সেনা অভিযানও দেখেছি। হ্যাঁ, সেনা অভিযানও দেখেছি। আমি বারবার বলছি যে শুধুমাত্র পুলিশ দিয়ে বা সেনাবাহিনী অভিযান চালিয়ে আপনি অপরাধ দমন করতে পারবেন না, কারণ এর সঙ্গে একটা অপরাধ দমনের জন্য প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেগমেন্টকে আপনার কাজ করতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক যারা দায়িত্বে আছে তাদেরকে, প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছে তাদেরকে কাজ করতে হবে, আমাদের অভিভাবকদের কাজ করতে হবে, যারা ধর্মীয় যারা নেতা আছে, বক্তা আছেন, তাদেরকেও কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এই কথাটি না বললেই নয়, আপনার যদি অর্থনৈতিক চাহিদা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি ছিনতাইয়ের দিকে ধাবিত হবেন না। অনেক ক্ষেত্রে ছিনতাইটা হলো একটা পেশা হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন তার অর্থনৈতিক ক্ষুধাটা যখন পেটে, যখন তার ফ্যামিলিতে যখন জাগ্রত হয়, তার যখন বেকার জীবন, তার চাকরি নাই, সে পড়াশোনা করছে কোনো রকম, ওই পড়াশোনা দিয়ে সে চাকরি পাচ্ছে না, সামনেই দেখছে যে ছুরিটা ধরলে, চাপাতিটা ধরলে আমি একটা মোবাইল পাচ্ছি, বড় ভাই বলে দিছে কোনো সমস্যা নেই, আমাকে শেল্টার দিবে, সে কিন্তু অবলীলাক্রমে এই অপরাধের সঙ্গে জড়িয়ে হওয়ার যাচ্ছে। জন্য আসলে উদ্যোগ নেওয়া প্রয়োজন আসলে ঊর্ধ্বতন মহল থেকেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রাজধানী ঢাকায় ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ যেমন ক্রমেই বাড়ছে, এমন অভিযোগও এখন শুধু সাধারণ মানুষের নয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং রাজধানী শুধু দেশের প্রশাসনিক কেন্দ্র নয়, কোটি মানুষের জীবন ও জীবিকার কেন্দ্র। এবং সম্প্রতি আমরা যেটা দেখেছি, বিকাশ এজেন্ট লুটের ঘটনায় থানার ওসি একজন এসআই আহত হওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এবং এখন আসলে কি ধরনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন, সেই উত্তর খোঁজারই আমরা চেষ্টা করেছি আমাদের আজকে আলোচনায়। এবং নিরাপদ ঢাকা করতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, প্রয়োজন আরও সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাও। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।